Dear students, welcome to our YouTube channel Bakuda Brainwave, and let us continue our discussion on vectors. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগের ক্লাসগুলো নিয়মিত দেখেছো। আমরা ভেক্টর যোগ অবধি পড়েছিলাম এবং ভেক্টর যোগের সঙ্গে সংশ্লিষ্ট যে কিছু এমসিকিউজ, সেই এমসিকিউজগুলো আমরা অলরেডি সলভ করে ফেলেছি কিছু। আজকে আমরা বেসিক্যালি যেটা পড়ব সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। দেখো, ভেক্টর বিয়োগটা কিছুই নয়, জাস্ট ভেক্টরের যোগই, অর্থাৎ দুটো ভেক্টরের যেমন এর আগে আমরা যোগ করেছিলাম তেমনি দুটো ভেক্টরের বিয়োগটা আসলে একটা পজিটিভ ভেক্টর আর একটা নেগেটিভ ভেক্টরের যোগ। মানে ঋণাত্মক ভেক্টর মানে কি একটা বিপরীত ভেক্টর, তাহলে একটা বিপরীত ভেক্টরের সঙ্গে যদি একটা ভেক্টরে আমরা যোগ করি তখন সেটা বিয়োগ হয়ে যাবে। তো ভেক্টর বিয়োগে আমি নতুন কিছু পড়াবো না, জাস্ট আমি যে মেন ইকুয়েশনটা যোগের যে সমীকরণটা সেটা লিখবো, আর ইকুয়াল টু এ মাইনাস বি, তারপর অটোমেটিক্যালি হতে থাকবে যেভাবে যোগ করেছি সেভাবে ফর্মুলাগুলো চলে আসবে। তো ভেক্টর যোগ যদি তোমাদের না পড়ে থাকে তাহলে কিন্তু ভেক্টর বিয়োগ পড়তে অসুবিধা হবে। তো তোমরা এর আগের ক্লাসটাতে যে ভেক্টরের যোগ দেখে নিতে পারো, বা প্লেলিস্টে চলে যাবে, আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, একবারে সব ভিডিও পরপর পেয়ে যাবে ভেক্টরের। তো তোমরা যদি নতুন হয়ে থাকো একদম, তাহলে একদম প্রথম থেকে দেখবে। আর যদি কারো ভেক্টর যোগটা মিস হয়ে গেছে তাহলে কিন্তু ভেক্টর বিয়োগ দেখতে যেও না, আগে যোগটা দেখো তারপরে বিয়োগ দেখো। ওকে, বুঝতে পারছো? প্রথমে আমরা যোগ শিখি তারপরে বিয়োগ শিখি, সেম ওই এখানে ভেক্টর অ্যালজেব্রা তো তাই। তো আমরা তাহলে কি স্টার্ট করব? ভেক্টর বিয়োগ, অবভিয়াসলি ভেক্টর সাবট্রাকশন। ওকে, তো আমাদের টপিকস হচ্ছে আজকে ভেক্টর বিয়োগ বা ভেক্টর সাবট্রাকশন, সাবট্রাকশন অফ টু ভেক্টর, ভেক্টর সাবট্রাকশন বিটুইন টু ভেক্টর বলা হয়েছে সাবট্রাকশন, অর্থাৎ ভেক্টর বিয়োগ। দেখো, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব, যেমন ভেক্টর যোগটাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে আমরা এস দিয়ে প্রকাশ করব, ভেক্টর বিয়োগ বা সাবট্রাকশন। ওকে, তাহলে দেখো আমরা দুটো ভেক্টরের যোগ কিভাবে করেছিলাম, আমি প্রথমে এটা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো মনে করো সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর এ, এটা হচ্ছে মনে করো একটা ভেক্টর এ সাপোজ, এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে মনে করো এটা বি ভেক্টর, বি ভেক্টর। তাহলে ভেবে করে দেখো এ প্লাস বি এর জন্য আমরা কি করেছিলাম, এখানে একটা সামান্তরিক ড্র করেছি, এরকম একটা সামান্তরিক জাস্ট। তাহলে এই সামান্তরিকটার যে কর্ণ সেটা হয়েছিল আমাদের আর ভেক্টর, ভেবে দেখো এটি ছিল আর ভেক্টর। ওকে, তাহলে দেখো যদি মনে করো এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এই কোণটা থিটা। ওকে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ হলো 4 ভেক্টর। এখন আমার কি প্রয়োজন? এ এবং বি ভেক্টরের আমার বিয়োগ প্রয়োজন। তাহলে এইখান থেকে আমরা কি লিখেছিলাম? আর ইকুয়াল টু এ প্লাস বি, সিম্পল, আর ইকুয়াল টু এ প্লাস বি। এবং যদি তোমাদের মনে থাকে ফর্মুলাগুলো নিশ্চয়ই মনে পড়ছে, যে আর ভেক্টরের যে মান বলেছিলাম, আর ভেক্টর যে মান বলেছিলাম সে মান ছিল কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা কোসাইন অফ থিটা। এবং এখানে যদি এই অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরি, তাহলে ট্যান আলফা ছিল, আলফার মাধ্যমে আমরা অভিমুখ নির্ণয় করেছিলাম, ট্যান আলফা ছিল কি বলো? যদি আলফাটা বি এর সঙ্গে থাকে তাহলে এ দিয়ে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ সাইন থিটা ডিভাইড বাই এ কস থিটা প্লাস বি। আর যদি বি এর সঙ্গে আলফা থাকতো, যদি এ এর সঙ্গে আলফা থাকতো তাহলে বি দিয়ে স্টার্ট করতাম, এটা একটু খেয়াল রাখতে। ঠিক আছে, তাহলে এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ মাইনাস বি। আর ইকুয়াল টু এ মাইনাস বি, আমি কি করছি একটু ভেবে দেখো। আমরা এ মাইনাস বিটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে এ প্লাস মাইনাস বি, এ প্লাস কি লিখতে পারি? মাইনাস বি। দেখো, তাহলে এটা হয়ে গেলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগ। তাহলে দেখো যদি আমরা বি ভেক্টরটাকে মাইনাস বি কি করবো, বি ভেক্টরটা যদি অপোজিট দিকে বাড়িয়ে দিই, অর্থাৎ এইটা হয়ে যাবে নিশ্চয়ই মাইনাস বি ভেক্টর, বুঝতেই পারছো, বি ভেক্টর অপোজিটে। এখন যদি আমরা এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগ করতে চাই তাহলে আমরা একটা সামান্তরিক প্রয়োজন এদিকে। So this is the parallelogram. এই সামান্তরিকটার কর্ণ হচ্ছে যেটা,
তাহলে এই কর্ণটা হয়ে যাবে এস ভেক্টর। সঙ্গে সঙ্গে তোমরা জানতে চাইবে যে তাহলে এই কোণটা কত হবে, বুঝতে পারছো, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। ওকে, 180 মাইনাস থিটা। তাহলে দেখো সেক্ষেত্রে যদি আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরের মান বলি আর, তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার। দেখো মাইনাস বি এর মান কিন্তু বি, অর্থাৎ এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন লিখেছি, দেখো তার কারণ হচ্ছে মড অফ এ ভেক্টর ইকুয়াল টু যেমন এ হয়, মড অফ বি ভেক্টর ইকুয়াল টু যেমন বি হয়, তেমনি মড অফ এ ভেক্টর যেমন এ হয়, এইখানে যদি আমরা বলি যে মড অফ এ ভেক্টর যেমন এ হয়, তেমনি মড অফ মাইনাস বি ভেক্টর কিন্তু বি এ হয়, ভেবে দেখো। তো ভেক্টরের মান কিন্তু একই থাকবে, হ্যাঁ, ওই মুখটা চেঞ্জ হতে পারে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সেম হবে, প্লাস 2ab, চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এ এবং মাইনাস বির মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 180 মাইনাস থিটা। এটা হচ্ছে কস 180 মাইনাস থিটা, বাস এইটুকুই চেঞ্জ হবে। এবার দেখো আমি এটা আগে বলেছিলাম যে কস 180 মাইনাস থিটা মানে কত হবে, মাইনাস কস থিটা। এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, কস 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, আমি আগে বলেছিলাম। তাহলে এটি যদি মাইনাস কস থিটা হয়ে যায় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, রুট ওভার অফ দেখো হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। কিন্তু সেক্ষেত্রে তোমাকে এটা খেয়াল রাখতে হবে থিটাটা কিন্তু এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ না, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এটা আর এর জায়গায় আমরা কি বলবো, এস বলতে পারি। আর 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 দিয়ে না বলে এটাকে আমরা এস বলে দিই, এস। তাহলে এস এর যে মান হলো সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। প্রবলেম হচ্ছে, মাইনাস 2ab cos থিটা। ওকে, মাইনাস 2ab cos থিটা। তেমনি দেখো যদি আমরা ট্যান আলফার ফর্মুলাটা লিখি, সেখানে ওই থিটার জায়গায় 180 মাইনাস থিটা বসবে, কারণ অ্যাঙ্গেলটা তো 180 মাইনাস থিটা না। তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমরা ট্যান আলফা বলি, সেম এই ফর্মুলাটাতেই আমরা জাস্ট থিটার জায়গায় 180 মাইনাস থিটা বসিয়ে দেবো। তাহলে ট্যান আলফা সমান হয়ে গেল কত বলো, এ সাইন 180 মাইনাস থিটা ডিভাইড বাই বি প্লাস এ cos 180 মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা। তাহলে দেখো সাইন 180 মাইনাস থিটা মানে তো সাইন থিটা শিওরলি, আর cos 180 মাইনাস থিটা মানে কত, মাইনাস cos থিটা, তাহলে সেটা ইউজ করবো। তাহলে দেখো ট্যান আলফা সমান হয়ে গেল এ সাইন থিটা ডিভাইড বাই বি মাইনাস এ cos থিটা। তাহলে দেখো ফর্মুলাগুলো জাস্ট আমরা সেম রেখেছি, শুধুমাত্র একটা মাইনাস সাইন চলে এসেছে। আর আমরা কিভাবে নিয়ে এলাম ফর্মুলাটা, জাস্ট থিটার জায়গায় 180 মাইনাস থিটা ইউজ করে, আর কিচ্ছু চেঞ্জ করিনি আমরা। ওকে, তাহলে আমরা আবার রিপিট লিখছি ফর্মুলাটা, তাহলে তোমরা আবার বুঝতে পারবে। দেখো তোমরা এডিশন আর সাবট্রাকশন যদি পাশাপাশি লেখো বুঝতে পারবে। এক পাশে লিখলাম মনে করো এডিশন, আর এক পাশে লিখলাম মনে করো সাবট্রাকশন। ওকে, এডিশন এবং সাবট্রাকশন কি একটু প্রবলেম হচ্ছে। তাহলে দেখো এডিশনের ক্ষেত্রে হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস বি, আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা লিখেছি এস ইকুয়াল টু এ মাইনাস বি, এস ইকুয়াল টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো আর ভেক্টরের মান কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, আর যদি আলফা কোনটা বি এর সঙ্গে করে তাহলে ট্যান আলফা সমান আমরা কত লিখব, এ সাইন থিটা ডিভাইড বাই বি প্লাস এ cos থিটা। এইখানে কি হবে দেখো, এস এর যে মান হবে একটা মাইনাস চলে আসবে, আর ট্যান আলফা সমান হয়ে যাবে এ সাইন থিটা ডিভাইড বাই বি মাইনাস এ cos থিটা। বাস, ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ পাশাপাশি ফর্মুলা আমি লিখে দিই। একটা স্পেশাল কেস নিচ্ছি, দেখো স্পেশাল কেস কি,
যদি মনে করো এটা আয়তক্ষেত্র হয়ে যায়, অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কারণ এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, মনে করো সাপোজ এটা হয়ে গেলো এই ভেক্টর, এটা হয়ে গেলো বি ভেক্টর, তাহলে দেখো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে, এ আর বি এর যে লব্ধি সেটা এই আয়তক্ষেত্রটা কর্ণ বরাবর হবে, এটা হয়ে যাবে তখন আর এ আর মাইনাস বি এর ক্ষেত্রে তখন হয়ে যাবে দেখো এদিকে, এটা যাবে এস। ওকে, তো আমরা এইভাবেও কিন্তু সেক্ষেত্রে আমরা ড্র করতে পারি। ওকে, তো অনেক সময় এটা নির্ণয় করতে দিই এরকম যে এস ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই কোণটা এস এবং আর এর মধ্যবর্তী কোণ, দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ নয়, মনে করো সাপোজ এ এবং বি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, এখানে যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা পুরোটাই 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, এদিকে 90 ডিগ্রি হবে, বুঝতে পারছো, আমি সেটাতে যাচ্ছি না। আমার মনে করো সাপোজ এ সমান বি, গিভেন কি গিভেন দিয়ে দিল, একটা স্পেশাল প্রবলেমের কথা আমি বলছি আর কি, সাপোজ মনে করি গিভেন দিয়ে দিল যে এ মড এ ইকুয়াল টু মড বি, এটা বলে দিল, আর কি বললো, আর বলে দিল যে এ এবং বি ভেক্টর পরস্পর সঙ্গে লম্ব, আর কি বললো যে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে পরস্পরের সঙ্গে লম্ব। তোমাকে জিজ্ঞেস করলে এবারে যে এস এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে দেখো যদি বি আর এ সমান হয় তাহলে এটা বি হলে এটা এ, এটা মাইনাস বি, এটা এ, তাহলে দেখো মানগুলো যদি সমান হয় তাহলে এই কোণটা কত হবে বলো, লম্ব বাই ভূমি সমান যদি হয় 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি, ভেবে দেবো আমরা এইভাবে নির্ণয় করতে পারবো কিন্তু, তাই না, কারণ দেখো এই কোণটা এই কোণটা যদি আমরা সাপোজ আলফা বলি তাহলে ট্যান আলফা সমান কত হবে, লম্ব বাই ভূমি এ বাই বি, কিন্তু এ আর বি যদি সমান বলা থাকে আমি তখন বলছি, তাহলে ট্যান আলফা ইকুয়াল যদি 1 হয় তাহলে আলফা ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি, সিমিলারলি দেখো এইদিকেও 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 45 মধ্যে 90 হয়ে গেল, তখন এই কোণটা কত হবে, আর বাকি 180-র মধ্যে 90 পড়ে থাকলো, তখন এ এবং এস এর মধ্যে আর এবং এস এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। তো এরকমভাবে কী হবে, অনেক সময় বিভিন্ন স্পেশাল কেস করে তোমাকে এরকম কোশ্চেন করতে পারে, আমি এই কারণে এটা বললাম, অনেক সময় তোমরা অভ্যস্ত থাকো যে সবসময় এ এবং বি এর মধ্যবর্তী কোণ, কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী কোণ না দিয়ে অনেক সময় এটা জিজ্ঞেস করবে যে লব্ধি ভেক্টরটা হচ্ছে যোগফলের জন্য আর ভেক্টর এবং বিয়োগফলের জন্য যে লব্ধি হচ্ছে এস ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত, এটা কিন্তু একটা খেয়াল রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এই যে ভেক্টর এডিশন ব্যবহার করে আমরা অনেক সময় কী করতে পারবো, যে বেগের যে পার্থক্য সেটা নির্ণয় করতে পারবো, বেগের যে পরিবর্তন, কারণ বেগের পরিবর্তন একটা ভেক্টর বিয়োগ, দেখো এটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি ভেক্টর বিয়োগের, খুব ইম্পর্টেন্ট, পরে আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটিতে এটা ইউজ করবো, এই অ্যাপ্লিকেশন তোমরা একটু দেখে রাখো ভেক্টর বিয়োগের, যেটা হচ্ছে কি না বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, এটা যদি আমরা ডেল্টা ভি বলি বেগের পরিবর্তন, তাহলে সেটা মনে করো ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি1, তাহলে এটা কী করতে হবে, ভি2 প্লাস মাইনাস ভি1 লিখলাম, সেম। তাহলে মনে করো সাপোজ কোনো একটা বস্তুর বেগ প্রথমে এই বরাবর ছিল, পরে মনে করো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে এই বরাবর হয়ে গেছে, সাপোজ এই বরাবর হয়ে গেছে, তাহলে এটি যদি মনে করো ভি1 হয় আর এটি যদি মনে করো ভি2 হয়, তাহলে আমাকে নির্ণয় করতে কী হবে, ভি2 মাইনাস ভি1, তাহলে আমরা কী করবো, দেখো এইটা অ্যাকচুয়ালি এটি যদি ভি1 এর যদি ভি2 হয় তার মানে অ্যাকচুয়ালি যদি ভেক্টর ফর্মে বলি তাহলে হয়ে গেল, দেখো এটা ভি2 আর এইটা হয়ে গেলো ভি1, ভেক্টরকে আমরা প্যারালালে শিফট করতে পারি, এই ভেক্টরটা এখানে রাখাও যায় আর এখানে বাড়িয়ে দেওয়া, তাই তাহলে দেখো এটা হলো ভি1, যাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, কিন্তু আমার চাই কি, দেখো ভি2 মাইনাস ভি1, তাহলে ভি1কে নেগেটিভ করতে হবে, তাহলে ভি1কে নেগেটিভ করলে ভি1 এই দিকে হবে, উল্টো দিকে, এটা হবে মাইনাস ভি1, তখন ভি2 আর মাইনাস ভি1 এর যে যোগফল এটা হয়ে যাবে ডেল ভি, ডেল ভি। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা কী বলতে পারবো, যে ডেল ভির যে ম্যাগনিটিউড, দেখো ডেল ভির যে ম্যাগনিটিউড সেটা কত হবে, স্কোয়ার রুট অফ ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার
প্লাস 2v1 v2 cos অফ থিটা। এটি জেনারেল, কিন্তু এখানে যেমন দেখা যাচ্ছে যে v1 আর v2 মধ্যবর্তী কোণ আমি 90 ডিগ্রি লিখেছি, তাহলে cos 90 0 হয়ে গেলে এটা সিম্পল রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার হয়ে যাবে। কিন্তু দেখো যদি মনে করো আমরা যদি সাপোজ এই অ্যাঙ্গেলটা জানতে চাই যে এই যে ডেল্টা ভিটা হচ্ছে সেটা মাইনাস v1 এর সঙ্গে বা v2 এর সঙ্গে কত কোণ করে আছে, এটাও v2 হবে। তাহলে এই কোণটা আমরা কী করে পেয়ে যাবো, যদি আলফা হয় তাহলে সিম্পল ট্যান আলফা পেয়ে যাবো v2/v1। এটা এই কোণটা হচ্ছে v1 এর সঙ্গে, কিন্তু যদি v2 এর সঙ্গে কোণ বলে মনে করো ট্যান বিটা, তখন এটা উল্টে যাবে, ট্যান বিটা সাপোজ, সেটা তখন হয়ে যাবে v1/v2। ওকে, তো এইভাবে আমরা জাস্ট ডায়াগ্রামগুলো ড্র করে একদম বেসিক কনসেপ্ট তোমরা মনে রাখবে সবসময়। ভেক্টর বিয়োগ করার ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা কি না, একটা ভেক্টর এবং একটা নেগেটিভ ভেক্টরের যোগ। তার নেগেটিভ ভেক্টর কী করে পাবে, আগে তো ভেক্টরটার অরিজিনাল ডিরেকশন তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি গিভেন ডিরেকশন কোনটা, তার অপোজিট দিকে যদি আমরা ভেক্টরটাকে বাড়িয়ে দিই তাহলে সেটা আমাদের নেগেটিভ ভেক্টরটা পেয়ে যাব। তো এই ভেক্টর এই যে বেগের পরিবর্তনের একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলটা আমি আজকে বলে শেষ করবো ক্লাসটা। মনে করো সাপোজ কোনো একটা বৃত্তের পরিধি বরাবর কোনো একটা পার্টিকেল ঘুরছে, বৃত্তের পরিধি বরাবর। মনে করো কোনো এক সময় পার্টিকেলটা এখানে রয়েছে, তখন তার বেগ হচ্ছে যে এদিক। পার্টিকেলটা মনে করো কোনো এক মুহূর্তে এখান থেকে এখানে চলে এসছে থিটা কোণ করে, তখন তার বেগ মনে করো এইদিকে। তাহলে এইখানে মনে করো বেগ হয়ে গেছে v1, এখানে বেগ হয়ে গেছে v2, কোণ হচ্ছে থিটা। আমাকে জিজ্ঞেস করছে যে বেগের পরিবর্তন কত হয়েছে, তাহলে v2 - v1, দেখো v2 - v1, তাহলে বেগের যে পরিবর্তন ডেল্টা ভি সেটা অ্যাকচুয়ালি v2 - v1। কিন্তু এই v2 - v1 করতে গেলে আমাকে যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে v2 আর v1 এর মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো এটা যদি আমি এদিকে বাড়িয়ে দিই একটু সামান্য, তাহলে এই কোণটা হবে v2 আর v1 এর মধ্যবর্তী কোণ, যেটা সিম্পল জিওমেট্রি থেকে বোঝা যাচ্ছে যে এই কোণে যদি থিটা হয় এটা থিটা হবে। দেখো তোমরা এটা করে দেখে নিতে পারো চাইলে, কিন্তু এই কোণটা থিটা হলে এটা থিটা হবে, এটা বোঝাই যাচ্ছে। দেখো যদি এটা থিটা হয়, আমি তোমাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এটা কমপ্লিট করে দিতে, এখানে তো ওয়েট, এই পয়েন্টটাকে আমি এখানে আঁকছি, দেখো আগে নাহলে আবার ভুলিয়ে যাবে পরে। তাহলে এটা দেখো v1 ভেক্টর আর এদিকে আছে v2 ভেক্টর। ওকে, তাহলে আমাকে কী চাই, আমাদের কী চাই, v2 আর v1 এর মধ্যবর্তী কোণ তো আগে চাই, তবে তুমি v2 আর -v1 এর মধ্যবর্তী কোণ পাবে। v2 আর -v1 মানে তো নিশ্চয়ই এটা কি v2 + -v1, তো তার বেশি আর কিছুই নয়, v2 + -v1। কিন্তু দেখো তার আগে আমাকে এই কোণটা প্রয়োজন। এখন দেখো এইটা হচ্ছে যে আসলে স্পর্শক হলে কি হয়, এটা যদি তুমি এইখানে এইভাবে দেখো, এইভাবে দেখো, এটা একটা চতুর্ভুজ তুমি ভাবতে পারো কিনা। দেখো এই চতুর্ভুজটার ভালো করে দেখো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও দেখো 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হয়ে গেলো দুটো কোণের যোগফল। তাহলে বাকি দুটো 180, এটি যদি থিটা হয় এটা কত হবে 180 - থিটা, তাহলে এটা অবশ্যই থিটা হবে, কারণ দুটো যোগফল 180। বুঝতে পারছো, ওই জন্য আমি বলছি এটা যদি v2 হয় এটা v1 হয়, তাহলে থিটা। আমি আবার বলছি, দেখো আমি দেখো এইখানটা স্পর্শক, আসলে দেখো এই বৃত্তটা আমি বড় করে আঁকি জাস্ট ওইটা বোঝানোর জন্য। হ্যাঁ, এইটা একটা স্পর্শক, আবার দেখো এটাও তো একটা স্পর্শকই। এখন দেখো যদি আমরা এইটাকে আমি সেন্টার থেকে এইভাবে দিই, তাহলে এটা যেহেতু স্পর্শক, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবার দেখো এটাও স্পর্শক, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, 90 180 হয়ে গেল, এই কোণটা থিটা, তাহলে এটা কত হবে 180 - থিটা, তাহলে এই দিকেরটা কত হবে অবশ্যই থিটা, কারণ এই দুটোই যোগ করতে 180 হতে হবে। তার মানে v2 আর v1 এর মধ্যবর্তী কোণ থিটা। দেখে রাখবে সেন্টারে যে কোণটা করবে এখানে v2 আর v1 এর মধ্যবর্তী কোণ সেটাই হবে। তাহলে আমার দরকার v2 আর -v1, তাহলে -v1 করতে গেলে কী করবো, v1কে নেগেটিভ দিকে বাড়িয়ে দেবো, এবারে এদের যেটা যোগফল হবে সেটাই হবে ডেল্টা ভি। দেখো তাহলে এখানে কী হবে, স্কোয়ার রুট অফ ডেল্টা ভি যদি মান বলি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 cos থিটা, ভেরি সিম্পল। এটা অনেক সময় দেওয়া থাকবে, মনে করো v1 আর v2 মধ্যে মানগুলো একই, তাহলে v1 = v2 = v ধরে নিলাম আমি, যদি একই থাকে তখন কী হবে, দেখো সেক্ষেত্রে এটা খুব একটা ইন্টারেস্টিং সমীকরণ আসবে, যেটা পরেও কাজে লাগবে। v স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস 2v স্কোয়ার cos থিটা যদি সব সমান হয়ে যায়, তাহলে দেখো আমি এখানে এরকম করি যে স্কোয়ার রুট অফ
2v² প্লাস 2v² cos θ, ঠিক আছে। তাই তোমরা এখানে 2v² কমন নিয়ে নিই, হয়ে যাবে 1 প্লাস cos θ, তাই তো। 1 প্লাস cos θ ত্রিকোণমিতির একটা সূত্র আছে, তোমাদের যদি মনে থাকে, 1 প্লাস cos θ হচ্ছে 2 cos² θ/2, ঠিক আছে। ত্রিকোণমিতির একটা অংশকোণের সূত্র, তোমাদের ত্রিকোণমিতি পড়া হবে যখন বুঝতে পারবে। 1 প্লাস cos θ মানে 2 cos² θ/2 আর 1 মাইনাস cos θ মানে 2 sin² θ/2। এই সূত্রগুলো মনে রাখবে, কাজে লাগবে। তাই এখানে প্লাস আছে যেহেতু cos² হবে, তাহলে 2v² ইন্টু দেখো 2 cos² θ/2, তাহলে কত হলো √4v², তার মানে বাইরে বেরোলে 2v cos θ/2, তাহলে যে পরিবর্তনটা হবে ডেল্টা ভি সেটা হয়ে যাবে 2v cos θ/2। ওকে, তাহলে দেখো যদি মনে করো একটু আগে আমরা যেটা বলছিলাম যে যদি মনে করো এরকম হয় যে দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায় মনে করো, অর্থাৎ যদি মনে করো এইখানে থাকে v1 আর এইখানে থাকে v2, দেখো v1 v2, সেক্ষেত্রে থিটা কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে cos 90/2 মানে কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো 2v ইন্টু cos 45 মানে কত হয়ে যাবে 1/√2, তাহলে দেখো √2v। আর দেখো এটা এমনি তো করা যাবে, এটা যদি v2 এটা যদি v1 ভেবে দেখো, দুটো যদি মান সমান হয় কত হবে √v² প্লাস v² মাইনাস 2v1 v2 cos θ, এটা 0 তো। আচ্ছা সরি, এখানেটা আচ্ছা একটু ভুল হয়ে গেছে, কারণ দেখো এখানে বেগের ক্ষেত্রে মাইনাস হয়, সরি ভেরি সরি, এটা 2 sin² θ/2 হতো, হ্যাঁ, তাহলে 2v sin θ/2। দেখো মানটা কী হবে, কারণ 45 ডিগ্রি হলে, তাহলে √v² প্লাস v² সমান হচ্ছে √2v। তোমাদের দুভাবে আমরা একই মান পাচ্ছি। যদি আমরা এইভাবে করি, এই ফর্মুলা যদি আমরা মনে রাখি, ফাইনাল যে বেগের পরিবর্তন সেটা হচ্ছে 2v sin θ/2। তাহলে এটা অনেক সময় সুবিধা হয়ে যায় ডাইরেক্ট, অনেক সময় কী করবে দেখো অঙ্কে কী দিবে, এখানে 90 ডিগ্রি বললে তো আমরা সুন্দর বলে দিতে পারছি না, 90 ডিগ্রি বললে তো আমরা সুন্দর বলে দেবো √v² প্লাস v², কিন্তু 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো কোন দিক দেখো এখানে বসে দিলেই পেয়ে যাবে 2v sin θ/2তে, ঠিক আছে। অনেকে কম্পিটিটিভ এক্সামের জন্য কী করে ফর্মুলাটা মুখস্থ করে নেয়, যে থিটা কোণ সেন্টারে যেটা করবে আর দুটো বেগের মান যদি একই হয় তাহলে বিয়োগফলের যে মানটা হবে 2v sin θ/2। ওকে, তো এইভাবে ভেক্টর বিয়োগের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যখন আমরা রিলেটিভ ভেলোসিটি পড়বো তখন পাবো। এইটা আমরা সার্কুলার মোশনে এই ক্যালকুলেশনটা সেম ক্যালকুলেশন করব। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে এই ভেক্টর বিয়োগ থেকে আরও কিছু প্রবলেম করব। ওকে, তো আজকের মতো এইটুকুই থাক, থ্যাংক ইউ।